দর্শক, এক করোনা ভাইরাস চ্যালেঞ্জের মুখে ফেলেছে পুরো বিশ্বকে, অচল করে দিচ্ছে পুরো বিশ্বকে। প্রায় ৩-৪ মাস পার হয়ে গেলেও এর কোনো কুল কিনারায় যেন করতে পারছে না বিশ্ব নেতারা, চিকিৎসা বিজ্ঞানীরা। প্রতিদিনই নতুন নতুন নাম যেমন যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিলে, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। লাগাম টেনে ধরা যাচ্ছে না করোনা ভাইরাসের। বাংলাদেশের ব্যতিক্রম নয়, ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ, একই সঙ্গে মৃত্যুর মিছিলে নতুন নতুন নাম যোগ হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদিও বিভিন্ন সিদ্ধান্ত এসেছে বটে শুরু থেকেই, কিন্তু সাধারণ মানুষ খুব একটা সেসব সিদ্ধান্তকে মেনে নেয়নি, একই সঙ্গে মানেনি তেমনটি বলতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন চেষ্টা করেছে বটে, কিন্তু এখনও লাগাম ছাড়া সাধারণ মানুষ। সামনে হয়তো ভয়াবহ সময়, সরকার সেই সংকট মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা আশা করতে চাই সামনের দিন ততটা সংকটময় হবে না। এমন বাস্তবতায় কি করণীয়, বাংলাদেশের সামনের সময় কেমন, এইসব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। দর্শক, সামাজিক দূরত্বের কারণে স্টুডিওতে কোনো গেস্ট নেই, বরাবরের মতো আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন মোস্তফা কামাল, যিনি ভারপ্রাপ্ত সম্পাদক কালের কণ্ঠ। আমাদের সঙ্গে ঢাকা থেকে আরেকজন অতিথি আছেন মুস্তাফিজ শফি, যিনি ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সমকাল। আমাদের সঙ্গে জামালপুর থেকে আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী, যিনি সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন। আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন শাহাদাত হোসেন, যিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এই রাতে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে মূল আলোচনায় যেতে চাই। আমরা বরাবরের মতো একটু গণমাধ্যমের পাতায়, সংবাদপত্রের পাতায় চোখ বোলাতে চাই, যেগুলো সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। আসলে করোনা কেন্দ্রিক খবর বরাবরের মতোই বাংলাদেশ প্রতিদিন আমার হাতে। প্রথমত বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সব এলাকার কষ্ট দূর করায় লক্ষ্য। প্রধানমন্ত্রী আজ কথা বলেছেন, 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, সব এলাকার কষ্ট দূর করাই প্রধান লক্ষ্য। কারণ অনেক মানুষ এখনও কষ্টে আছেন, অনেকের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না। তিনি যেমনটা বলেছেন যে সবার কাছে ন্যূনতম হলেও তিনি সহায়তা পৌঁছাতে চান। এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শুরু থেকে এই জায়গায় আমরা সমন্বয়হীনতা দেখেছি। জাতীয় অধ্যাপক লেখক আনিসুজ্জামান আর নেই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, এবং শেষ পর্যন্ত পরীক্ষার ফলাফল এসেছে এবং তিনি করোনা পজিটিভ হয়েছেন, এবং শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সমাহিত করা হবে। খোলা বন্ধে নানামুখী চ্যালেঞ্জ, খুলছে না গণপরিবহন, অন্য যান কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ। এই মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর। আমরা একটু কালের কণ্ঠের দিকে নজর দিতে চাই। কালের কণ্ঠের প্রধান খবর, ভাইরাস বিরোধী পোশাকের সম্ভাবনার হাতছানি। প্রধানমন্ত্রীর খবর গুরুত্ব পেয়েছে। 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর। অন্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি, প্রধানমন্ত্রী দাবি করেছেন। এবং জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর খবর বড় করে প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন, স্যার জাতির দিশারি। আমরা আরেকটি অন্যতম শীর্ষ দৈনিক, ইংরেজি দৈনিক ডেইলি সানে একটু নজর দিতে চাই। দেখতে পাচ্ছেন ডেইলি সান, 5 মিলিয়ন ফ্যামিলিজ টু গেট ঈদ গিফট ফ্রম প্রধানমন্ত্রী। 50 লাখ পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেটি প্রধান খবর হিসেবে এসেছে। এবং জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের চলে যাওয়া অন্যতম খবর। পাবলিক ট্রান্সপোর্ট টু রিমেইন সাসপেন্ডেড আনটিল May 13। গণপরিবহন May 30, গণপরিবহন 30 মে পর্যন্ত আসলে চলছে না। এই মোটামুটি প্রধান খবর। দর্শক, আমরা যেমনটা বলছিলাম শুরু থেকেই যে গত 2-3 মাস ধরে আসলে করোনা কেন্দ্রিক খবর, এবং সেই বিষয়গুলোই আমরা দেখছিলাম যে প্রধান খবরগুলো আসলে এসেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করতে চাই। এবং সেই জায়গায় আমরা যেমনটা দেখছি যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে বটে, এবং সেই জায়গায় আমরা আশা করি সামনের দিন সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে আসলে সংকট উত্তরণ সম্ভব হবে। বাংলাদেশের মূল জায়গা কৃষি, সেই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আসলে গুরুত্ব দিয়েছেন, এবং সেজন্য তিনি আজকে বিভিন্ন উদ্যোগও নিয়েছেন। 2টি বিশেষ ব্যাংকে অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে করে আপনার যারা এই সময় বিভিন্নভাবে বেকার হয়ে আছেন, প্রবাসী যারা দেশে ফিরে এসেছেন, কাজ পাচ্ছেন না, তারা যাতে স্বল্প সুদে সেখান থেকে ঋণ নিতে পারেন। সামনের সময়টা আসলে কেমন, এই বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। এই কয়দিনে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে
করোনার সঙ্গে আসলে যুদ্ধ করে চলতে হবে সামনের বাংলাদেশকে, শুধু বাংলাদেশও নেই, পুরো বিশ্বকেই। সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সম্পাদক। আমাদের সঙ্গে আছেন মোস্তাফিজ শফি, আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী, আছেন শাহাদাত হোসেন। আমরা মোস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সামনে আসলে অনেক বড় চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় বড় চ্যালেঞ্জ আপনি দেখছেন মোস্তফা কামাল? করোনাকালীন সময়ে সামনের সময়টা কেমন দেখছেন বাংলাদেশের? ধন্যবাদ। সত্যি খুবই কঠিন সময় বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বই একটা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। করোনা এমন একটি অজানা শত্রু, যে শত্রু অতীতেও বিগত 500 বছরও আসেনি, বা ভবিষ্যতেও 500 বছর পরে বা আমরা এই ধরনের আর কখনো শুনবো কিনা, বা পরবর্তী প্রজন্মের পর প্রজন্মের কাছে এইরকম একটি বিস্ময়কর এবং অজানা শত্রু মোকাবেলা করবে কিনা পরবর্তী প্রজন্মগুলো, সেটা আমরা জানি না। কিন্তু আমরা দেখছি যে সারা বিশ্ব এবং পৃথিবীর মানচিত্র পুরোটাই আক্রান্ত। এমন একটি শত্রু, আমরা সবসময় বলে থাকি যে আমরা অত্যাধুনিক পৃথিবীতে আমরা এসে পড়ছি, কিন্তু অত্যাধুনিক পৃথিবীতে আমরা অ্যাটম বম তৈরি করেছি মানুষ ধ্বংসের জন্য। আমরা সৌরজগতে যাওয়ার জন্য নানা পরিকল্পনা করছি, আমরা ব্ল্যাক হোল অনুসন্ধানে যাচ্ছি, আমরা অন্য গ্রহে যাওয়ার জন্য জমি কিনছি, এরকম মানে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে, এরকমও আমরা দেখছি মঙ্গলে যাওয়া বা চাঁদে যাওয়ার জন্য। কিন্তু একটা এই যে এরকম প্রকৃতির নানা রকম এই ভাইরাসের অ্যাটাক তো শুধু নতুন নয় যে এটা আসছে, এর আগেও নানা রকম আমরা দেখেছি। এখন পর্যন্ত প্রায় আপনার 4 মাস পার হয়ে গেছে, প্রতিষেধক ওষুধ প্রমাণিত ওষুধ, নির্ভরযোগ্য ওষুধ, টিকা কিছুই আসলে আবিষ্কার করা গেল না। হ্যাঁ, মূল সমস্যাটা হলো যে চিকিৎসা বিজ্ঞানে বিনিয়োগ হয়নি। আমরা মানুষ ধ্বংসের জন্য অস্ত্র তৈরি করেছি, অ্যাটম বম তৈরি করেছি, কিন্তু আমরা এই চিকিৎসা বিজ্ঞানে কোনো ব্যয় করিনি, যার দুর্ভোগ এখন এই প্রজন্ম পোহাচ্ছে, যার দুর্ভোগ এই প্রজন্ম, এবং এটার অর্থনৈতিক যে ক্ষতি, এটা ভয়ানক এবং অনেক ভয়াবহ ক্ষতি, এবং বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এই জায়গাটাই। জীবন জীবিকার ভারসাম্য রাখাটাই বড় চ্যালেঞ্জ হচ্ছে। আমরা আসবো মোস্তফা কামাল আপনার কাছে। আমরা একটু মোস্তাফিজ শফি আছেন আমাদের সঙ্গে, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সমকাল। জি মোস্তাফিজ শফি, আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, আজকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, আশার বেশ কিছু খবর তিনি দিয়েছেন। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে, ঈদের গিফট বলা হচ্ছে। একই সঙ্গে আপনার বিশেষায়িত 2 ব্যাংককে বেশ বড় অঙ্কের টাকা দেয়া হচ্ছে, যাতে করে আপনার কর্মসংস্থান, যারা বিভিন্নভাবে এখন বেকার হয়ে পড়েছেন, কাজ নেই, একই সঙ্গে বেকার যুবক এবং যারা প্রবাসী বিদেশ থেকে ফিরে এসেছেন, বিভিন্ন সংকটের মধ্যে আছেন, তারা প্রবাসী কল্যাণ ব্যাংক এবং একই সঙ্গে কর্মসংস্থান ব্যাংক থেকে স্বল্প সুদের ঋণ নিতে পারবেন। সরকারের যেসব পদক্ষেপ শুরু থেকে এসেছে, কতটা কাজে দিচ্ছে বলবেন, এবং সামনের সময় আরো কি কি করণীয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। মোস্তাফিজ শফি। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে যুক্ত করার। আসলে সরকার নানা মাত্রিক চেষ্টা করে যাচ্ছে, এটা কিন্তু নিঃসন্দেহে বলতেই হবে। তাদের চেষ্টার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো সমালোচনা করছি, কিন্তু সরকার তো তার মতো করে তারা তাদের নিজস্ব বিবেচনায় কাজ করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গায় আমি বলবো যে অবশ্যই একেবারে খুবই সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিচ্ছেন। আজকে যে কথাগুলো উনি বলেছেন আমি শুনেছি, এবং সেখানেও কিন্তু অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, যেমন এই যে 50 লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয়। আমরা যতই বলবো যে ঘরে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন, যদি খাদ্য সহায়তা তাদেরকে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিতে নিরাপদ দূরত্বে থাকা বা ঘরে থাকা কিন্তু প্রশ্ন অবান্ত। তো সেই জায়গায় সরকার পদক্ষেপ নিয়েছে, এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ। আরেকটি বিষয় আমি বারবার বলি, আজকেও বলছি, যেটা হলো যে আমরা সবাই কিন্তু, আপনি দেখেন যে এই জায়গায় সরকারি দল, বিরোধী দল, গণমাধ্যম বা এই বিভিন্ন বিশ্লেষক সবাই কিন্তু চাচ্ছেন যে এই করোনাটি জয় করতে। এই জায়গায় আমাদের কারো কিন্তু কোনো দ্বিমত নাই। আমি অবশ্যই বলবো যে আমরা চাই সরকার এই করোনা যুদ্ধে জয়ী হোক, সরকার আমাদের সবাইকে নিয়ে জয়ী হোক, এবং আমরা সবাই মিলে এই করোনা যুদ্ধে জয়ী হয়ে মানুষের জয়টা নিশ্চিত করি। একটা বিষয় একটা প্রশ্ন করতে চাই এই জায়গায় মোস্তাফিজ শফি, সেটি হচ্ছে যে শুরু থেকেই আমরা এই যে সরকারের বিভিন্ন সহায়তা, ত্রাণ, এ বিষয়ে বিভিন্ন সময় সমন্বয়হীনতার অভিযোগ এসেছে, এবং 50-এর বেশি জনপ্রতিনিধি বিভিন্নভাবে এর সঙ্গে জড়িত থাকায় প্রমাণ মিলেছে, এবং তারা আপনার কি বলে আইনের আওতায় এসেছে অনেকে। আমি একটু জানতে চাই যে 50 লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে, যারা আসলেই ক্ষতিগ্রস্ত, তাদের পাওয়াটা কতটা জরুরি বলবেন?
না, অবশ্যই অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত তাদেরই পাওয়া যাবে এবং সেটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করতে না পারি তাহলে সেই ব্যর্থতার দায় কিন্তু সরকারকে নিতে হবে। আপনি 50 জনের কথা বলেছেন, দেখেন কয়েক হাজার জনপ্রতিনিধি কিন্তু আমাদের আছে। তো সেখানে 50 জন এবার ধরা পড়েছে, অন্যান্য বিগত বছরগুলোতে কিন্তু ধরাই পড়তো না। এবার কিন্তু একটা মেসেজ আছে যে এই ত্রাণ নিয়ে যদি কোনো 2 নাম্বারি করা হয়, যদি কোনো চুরিচামারি করা হয় তাহলে কিন্তু রেহাই নাই। এবং সেই বার্তা 50 সরকারের জন পক্ষ ধরা থেকে পড়েছে, খুব কঠোরভাবে আছে। আমি জি। যেটা বলবো যে যারা ধরা পড়েছে তারা সাসপেন্ড হয়েছে, তাদেরকে আসলে স্থায়ী বরখাস্ত করতে হবে এবং একটা মেসেজ একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেতে হবে যে যাতে এই ত্রাণ নিয়ে যাতে কেউ কোনো চুরিচামারি আর করতে না পারে, জোর চুরি না করতে পারে। এবং এই যে 55 বা 50 লাখ মানুষকে যে খাদ্য সহায়তা দেওয়া হবে সেটাও একই সঙ্গে মেসেজটি দিতে হবে যে তাদের সত্যিকার অর্থে যারা আসলে খাদ্য সহায়তা পাওয়ার যোগ্য তাদের হাতে যাতে আমরা সেই ত্রাণটি, সেই সহায়তাটি পৌঁছাতে পারি, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং আমি আশাবাদী, আমি বলবো যে 50 জনের বাইরে তারও কয়েক হাজার জনপ্রতিনিধি সেটা নিয়ে তাদের উপরে আমি ভরসা রাখতে চাই। এবং এটাই কিন্তু চেইন, এই চেইনেই কিন্তু কাজ করতে হবে। এবং একই সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য বাহিনীগুলো কাজ করছে, তাদেরকেও যুক্ত করে সমন্বিতভাবে যদি আমরা কাজ করতে পারি। আরেকটি বিষয় আপনি দেখেন যে এবারই কিন্তু প্রথম বাঙালি কিন্তু সবসময় দুর্যোগ দুর্বিপাকে দাঁড়ায়। এবার কিন্তু ত্রাণ সহায়তা আমি বলবো যে আমার বিবেচনা অনেক বেশি, মানুষ কিন্তু অনেক সহায়তা করছে, প্রত্যেকে যার যার মতো করে মানুষের পাশে দাঁড়াচ্ছে। জি জি। সেটাও কিন্তু আছে, অনেক প্রবাসী আমাদের বন্ধুরা আছে, তারা তারা তাদের গ্রামে খবর নিয়ে গ্রামে খাদ্য সহায়তা দিচ্ছে। এই খবরগুলো কিন্তু আমরা বিভিন্ন খুবই আশা জাগানিয়া খবর। আমরা আশা করি যে সামনে যে সংকটময় সময়, সেই সংকটেও আসলে সবাই যারা বিত্তশালী ব্যবসায়ী তারা যাতে পাশে থাকে সবসময়। 3 মাস সেই সহায়তা অব্যাহত রাখতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমরা একটু জামালপুরে যেতে চাই। আমাদের সঙ্গে অ্যাডভোকেট ইউসুফ আলী আছেন, যিনি গণমাধ্যম কর্মী, সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, সিনিয়র সাংবাদিক। জি, অ্যাডভোকেট ইউসুফ আলী, আপনার কাছে একটু জানতে চাই জামালপুরের অবস্থা আসলে কেমন, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা একটু জানতে চাই। মানুষ আসলেই কতটা চিকিৎসা পাচ্ছে, যারা করোনা উপসর্গ নিয়ে ঘুরছে তারা, একই সঙ্গে অন্যান্য রোগীরা। অ্যাডভোকেট ইউসুফ আলী। জি, আমাদের জামালপুরে আমরা যে কথাটা বলতে চাই, আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেভাবে শুনি বা যেভাবে বলা হয়, আসলে বাস্তবিক ক্ষেত্রে সেটা অনেকটা ভিন্ন। আমাদের একজন গণমাধ্যম কর্মী, যিনি আক্রান্ত হয়েছিলেন, আইসোলেশনে ছিলেন, জি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজকে তিনি শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি ডাক্তাররা দরজা বন্ধ করে তার ভিতরে চলে গেছে, তাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয় নাই। অনেক সাংবাদিকদের সহায়তায়, চেষ্টায় তাকে একটা অক্সিজেন লাগানো হয়েছিল, সেটাও মানে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় না, বাইরের লোকজন যারা ছিল তার সহকর্মী শুধু তারাই সেটা লাগিয়েছে। তা আমরা জামালপুরে এখন পর্যন্ত যে পরিস্থিতি, যারা করোনা রোগী তাদের ক্ষেত্রেও খুব ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে সে কথা আমরা বলতে পারি না। যারা সাধারণ রোগী, করোনার সিনড্রোম তাদের মধ্যে নেই, তারাও যখন হাসপাতালে যাচ্ছেন তখনও তারা খুব ভালো চিকিৎসা পাচ্ছেন না, ডাক্তারদের কাছ থেকে খুব বেশি সহায়তা পাচ্ছেন না। এই জামালপুরের বর্তমান পরিস্থিতি। বর্তমানে আমাদের জামালপুরে 111 জন আক্রান্ত, 49 জন সুস্থ হয়ে গেছেন এবং বাকি যারা আছেন তারা আইসোলেশনে আছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের জামালপুরের যে সামাজিক দূরত্ব যেটা, সেটা একবারে ভেঙে পড়েছে। বিশেষ করে দোকানপাটগুলো খুলে দেওয়ার পরে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পরে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। একটা কাপড়ের দোকানে 100 লোক থাকে, একই মধ্যে থাকে না। এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা দায়িত্বে আছেন এইগুলো দেখভালে, তারা কতটা দায়িত্ব পালন করতে পারছেন? জি, আজকে কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই অপ্রতুল। 1200 দোকান, সেখানে 5টি দোকানে জরিমানা করা হলো, আর তো সব দোকানে একই অবস্থা। সেখানে মানুষ সচেতন হয় নাই, প্রশাসনের তৎপরতাও আগের চেয়ে অনেকটা ঢিলে ঢালা। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে জামালপুর তো আক্রান্তের সংখ্যা খুব বেশি কম না, যথেষ্ট, সেটা আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা আমরা করতেছি। জি, অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমরা একটু মালয়েশিয়া যেতে চাই। আমাদের সঙ্গে শাহাদাত হোসেন আছেন মালয়েশিয়া থেকে। যে শাহাদাত হোসেন, আমার একটু জানতে চাওয়া যে আমরা শুরু থেকে দেখছি যে মালয়েশিয়ায় এখন পর্যন্ত যতটা খবর, যে 81 জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, তারা কেমন আছেন? একই সঙ্গে যারা প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়াতে আছেন তাদের খবর একটু আপনার কাছ থেকে জানতে চাই। শাহাদাত হোসেন। ধন্যবাদ। মালয়েশিয়ার করোনা ভাইরাসের শুরু থেকেই যেই চিকিৎসা ব্যবস্থাটা এখানে অন্যান্য বিশ্বের, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, অন্যান্য যেসব দেশগুলোতে অনেক বাংলাদেশি আক্রান্ত হয়েছে, তো এখানে মালয়েশিয়া স্বস্তির খবর হলো এই পর্যন্ত সর্বমোট 81 জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আর যারা চিকিৎসাধীন আছে তারা আমরা আশা করি খুব শীঘ্রই তারা হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে। আর এখানে মালয়েশিয়াতে যেটি মালয়েশিয়া যদিও শুরু থেকে লকডাউনটি দেওয়া হয়েছে, 4 মে থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেই শিথিল করে দেওয়া হয়েছে লকডাউনটি, তবে এখানে বেশ কিছু স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক শ্রমিককে কাজে যোগদান করার আগে তাদের কোভিড-19 এর টেস্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং তাদের যেই স্বাস্থ্যনীতি যেই এটি এবং যারা এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কয়েকবার বলে দিয়েছেন যে প্রত্যেকটি যারা ফ্যাক্টরি গুলো খুলে দিচ্ছে এবং কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো যারা কাজে যোগ দিচ্ছে, প্রত্যেকটা কোম্পানি তারা নিজ নিজ শ্রমিকদের দায়িত্ব নিতে হবে এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা কোম্পানিকে দিতে হবে। এবং যদি কোনো কোম্পানি থেকে একজন শ্রমিক আক্রান্ত হয় তাহলে কোম্পানির সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে এবং এটি খুব কড়া নির্দেশ দিয়ে মালয়েশিয়া তারা কার্যক্রম শুরু করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মালয়েশিয়া জানেন যে মুসলিম অধ্যুষিত একটি দেশ, রমজান মাসের 2য় জুমা চলে গেছে এবং আগামীকালকে 3য় জুম্মা। আগামীকালকে মালয়েশিয়া শর্ত সাপেক্ষে যেই সব এলাকাগুলোতে গ্রিন জোন এলাকা, ওইসব এলাকাগুলোতে বেশ কিছু মসজিদ তারা খুলে দিচ্ছে, তবে এখানে তারা বেশ কিছু স্বাস্থ্যবিধি দিয়ে দিয়েছে এবং আগামী যে ঈদ উপলক্ষে তারা নামাজের একটি ব্যবস্থা করেছে এবং সেটিও স্বাস্থ্যবিধি করে দিয়েছে। তো এখানে যেটি হলো যে মালয়েশিয়া দেশে প্রবাসীরা আছে তারা দীর্ঘদিন কাজ না থাকাতে যদিও ধীরে ধীরে তারা কাজে যোগ দিয়েছে, তবে এখানে বড় একটি অংশ যে অবৈধ অভিবাসীরা তারা একটি আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে মালয়েশিয়া আপনি দেখছেন যে গত কয়েকদিন ধরে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদেরকে আটক করা হচ্ছে। এক্ষেত্রে বেশ আতঙ্কের মধ্যে আছে প্রবাসী বাংলাদেশ। এখানে অনেক প্রবাসী অবৈধ আছে। আরেকটা কথা বলবো, এখানে আপনি জানেন মালয়েশিয়াতে যে বড় একটি সেক্টর যে ট্যুরিজম সেক্টরটি, এখানে অনেক বাংলাদেশি কাজ করে হোটেল এবং বিভিন্ন সেক্টরে। বিশেষ করে হোটেলে যেসব হোটেলগুলোতে বাংলাদেশিরা কাজ করে এরা অনেক ক্ষেত্রে অবৈধ শ্রমিকরা এসব হোটেলগুলোতে কাজ করে। মালয়েশিয়া সরকারের দেওয়া এই ঘোষণা অনুযায়ী যে কোথাও কোনো অবৈধ শ্রমিক তারা কাজে যোগদান করতে পারবেন এবং বিশ্ব মন্দার কারণে এসব হোটেলগুলো বন্ধ। তো এখানে কয়েক হাজার প্রবাসী তারা এইসব অবৈধ অভিবাসীরা তারা চাকরি হারানোর আপনার পরিচিত নিশ্চয়ই আছে এর মধ্যে আপনার, তারা আসলে কি ধরনের সংকটের মধ্যে আছেন? টাকা পয়সা তো নিশ্চয়ই ঝামেলার মধ্যে যাচ্ছে, এক। আর 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ দূতাবাস কি ধরনের নির্দেশনা দিয়েছে যারা এই অবস্থার মধ্যে আছে? বাংলাদেশ দূতাবাস এর মধ্যেই বিশেষ করে সম্প্রতিকালে বেশ কয়েকটি সংকট দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে পাসপোর্ট রিনিউ করার জন্য যারা দিয়েছে, ইতিমধ্যে অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। যদিও মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তারা তাদের যেই ভিসা রিনিউ কাজটি শুরু করেছে, এক্ষেত্রে মালয়েশিয়া যেই আইন অনুযায়ী এখনো মালয়েশিয়া দূতাবাসের কাজ করা এখনো তারা শুরু করেনি। তবে এই ক্ষেত্রে অনেক প্রবাসী তারা এই পাসপোর্টের কারণে হয়তো তাদের ভিসা লাগানোর সংকটে পড়বে। ইতিমধ্যে দূতাবাস থেকে বলা হয়েছে তারা এই বিষয়টি নিয়ে তারা স্থানীয় যেই মালয়েশিয়ার স্থানীয় প্রশাসনের সাথে বা স্থানীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তারা আলাপ করছে এই বিষয়গুলো সমাধান করতে। নিশ্চয়ই করোনাকালীন সময় খুবই সংকটের সময় যাচ্ছে, সবারই খুব খারাপ অবস্থা। নিশ্চয়ই দুই দেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবেন। আসবো সাজ্জাদ হোসেন আপনার কাছে আমরা আবার একটু যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। জি মোস্তফা কামাল, শুরু থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে যেটি হয় যে আপনি নিশ্চয়ই দেখছিলেন যে মালয়েশিয়ায় শুনছিলেন, মালয়েশিয়ায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং মানুষ সেগুলো অনেকটা মানছেন। বাংলাদেশে শুরু থেকে যেটি দেখা যাচ্ছে সরকার বিধিনিষেধ আরোপ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতা, একই সঙ্গে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি মানছে না। এখনও আসলে বিভিন্নভাবে শিথিল হচ্ছে, মসজিদে নামাজ আদায় শুরু হয়েছে, দোকানপাট খুলছে, গণপরিবহন যদিও 30 মে পর্যন্ত চলছে না। ঈদের নামাজ আদায় হবে, যদিও সেই জায়গায় বলা হয়েছে যে এবার খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করা যাবে না, আদায় করা হবে মসজিদে। সব মিলিয়ে সামনের সময়ে মানুষের সচেতনতা কতটা জরুরি মনে করবেন এবং সেই সচেতনতা বৃদ্ধিতে আসলে কি করা দরকার? কারণ শুরু থেকে আমরা দেখেছি যে সেই জায়গায় বড় ঘাটতি, কারণ জীবন যার যাবে সেই আসলে খুব বেশি সচেতন হচ্ছে না। সেই জায়গায় কি করণীয় সামনের দিনে? ধন্যবাদ। আসলেই খুবই ভাইটাল একটি প্রশ্ন করেছেন। আমরা যেদিন সবচেয়ে বেশি আক্রান্ত এবং মারা গেল করোনা আক্রান্ত হয়ে, সেই দিনেই কিন্তু লকডাউন খুলে দেওয়া হলো, শিথিল করা হলো। তো এইটা যদি হয় অবস্থা, এবং পাকিস্তানও একই কাণ্ড করেছে, অন্য যে ইতালিতে একই কাণ্ড করেছে, যেই কারণে কিন্তু তারা সাফার করেছে এবং হিউজ পরিমাণ মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে হিউজ পরিমাণ। তা আমাদের দেশে ওই যে মানুষ বলে যে, যেমন ওয়াজ করেও বলেছে অনেকে যে আল্লাহ আমাদেরকে বাঁচাবে, এবং সবারই মনোবল এত বেশি
যেটা সবাই এক সময় এই আলেমরাই বলতো যে বালা আসলে পীরের গায়েও লাগে, আর এখন বলে যে না আল্লাহ আমাদেরকে বাঁচাবে। আল্লাহ কেন বাঁচাবে? যে কোনো, এটা একটা তো একটা এক ধরনের এটা যে কোনো কাউকে, যা সারা বিশ্বের সবাইকে আক্রান্ত করছে, সেখানে আমরা কেন সেফ থাকবো? আমরা কেন, আমাদের এত বেশি মানে যে এখানে এরকমও বলা হয়েছে যে এখানে তো আমার ধুলাবালি এত বেশি দূষণ, বায়ু দূষণ, আমরা খাবার খাই, মানে এমন খাবার খাই যেগুলি আমাদের শরীর জি মোস্তফা কামাল, আমি জানতে চেয়েছিলাম যে আসলে সচেতনতা বৃদ্ধিতে মানুষ যাতে নিয়ম কানুন মানে, সেই জায়গাটায় আমাদের মানুষের সচেতনতা নাই বলেই কোনো কিছু মানছে না। সরকার নানাভাবে চেষ্টা করেছে, তারা লকডাউন মানে পুরোপুরি না হলেও বন্ধ তো ঘোষণা করেছে, সাধারণ ছুটি ঘোষণা করেছে। তারপরে বারবার বলা হচ্ছে, আমরা মিডিয়াতে বারবার বলছি, টিভিতে, পত্রিকায় সবসময় বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, কিন্তু কেউ এটা মানছে না। এখন তো আরো বেশি, এখন তো সব খুলে দেওয়াতে আপনি দেখেন যে ঢাকা শহরের অবস্থা বা যে কোনো শহরের, আমরা ওই যে ঢাকার বাইরের চিত্র শুনলাম, এটা না মানলে আরো আমাদের পরিণতি আরো খারাপ আছে। আজকে দেখেন আনিসুজ্জামানের মতো মানুষ একজন, উনি এখন করোনা পজিটিভ, সেটা ধরা পড়লো। এরকমই আসলে আমরা যদি এটা না মানি, আমরা যদি গোয়ার তুমি করি, তাহলে আমাদের আরো দুর্ভোগ পোহাইতে হবে, এবং এটা শীঘ্র যাবে না। সমস্ত পরীক্ষা নিরীক্ষায় বলছে যে এটা লেংদি করবে, অনেকদিন ধরে থাকবে, এবং এটা সহসা যাওয়ার না। তাহলে কেন এটা মানছে না? এবং একজন আমি মানছি না, আমি আরেকজনের জীবন ঝুঁকিপূর্ণ করছি। এই জায়গাটা আমরা বাঙালি সচেতন না, কিন্তু তাকে সচেতন করবে যে। এখন ওই যে প্রশাসনের কথা শুনলাম যে তারাও বিরোধ, আসলে এটা কতদিন মানুষ যদি না মানে, কেউ যদি তার নিজের ভালোটা না বোঝে, তাহলে অনেক কত করতে পারে। ঢাকা শহর তো এখন স্বাভাবিক, শুধুমাত্র বাস চলছে না, কিন্তু আর সবই চলছে। তো এইটা তো হতে পারে না। আপনি দেখেন যে বঙ্গবাজার এবং রাজধানী সুপার মার্কেট খুলে দেওয়ার ঘোষণা শুনে বাচ্চা কাচ্চা সব সহ, বৌজি সহ সব মার্কেটে চলে গেছে। মনে হচ্ছে যে তারা ঈদ না হলে খুবই আসলে দুর্ভাগ্যজনক, কারণ সরকার তার জায়গা থেকে নিশ্চয়ই নির্দেশনা দিচ্ছে, বিধিনিষেধ মানার দায়িত্ব সাধারণ মানুষের। সেই জায়গায় বড় ঘাটতি দেখা যাচ্ছে, সেই জায়গায় আসলে ঘাটতি, এবং এই সচেতনতা না হলে, মানুষ সচেতন না হলে আমাদের আরো দুর্ভোগ পোহাতে হবে। জি, আমরা আবার আসবো। আমরা একটু আবারও যেতে চাই, মুস্তাফিজ শফি আছেন আমাদের সঙ্গে দৈনিক সমকালের। এর মধ্যে একটা বড় দুঃসংবাদ আছে, সেটি হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন, করোনার শুরু থেকে একটা বড় আশঙ্কার খবর ছিল যে রোহিঙ্গা ক্যাম্পে যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে আসলে কি হবে, সেটি একটি আশঙ্কার খবর ছিল। আসলে সেই আশঙ্কা সত্যি হলো, প্রথমবারের মতো 2 জন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। কি বলবেন মুস্তাফিজ শফি, কি ধরনের সতর্কতা এখন জরুরি বলবেন এই জায়গায়? আসলে সতর্কতা যেগুলোতে জরুরি বলা হচ্ছে, বারবার কোনোগুলোতে তো ঠিকমতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই যে সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, আমাদের নাগরিক হিসাবেও কিন্তু আমরা সেটা মানছি না। আবার সরকারও কিন্তু কিছু কিছু জায়গায় ইকোনমিক কারণে বা কি বলে অর্থনৈতিক অবস্থার কথা বলে বিবেচনা করে কিছু জায়গায় শিথিল করার কথা বলছেন। কিন্তু আসলে আমাদের যে ঝুঁকিটা, আমাদের এখন প্রশ্ন কিন্তু জীবন আগে না অর্থনীতি আগে, এটা জীবন আগে না জীবিকা আগে, এই প্রশ্নগুলো কিন্তু চলে আসছে। দুইটার ভারসাম্য রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। জীবনও বাঁচাতে হবে, জীবিকাও চালাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে শিথিল করার কিছু কিছু পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু সরকারের উপায় থাকবে না, মানুষেরও তো উপায় থাকবে না। কিছু কিছু জায়গায় মানুষকেও সেই জায়গায় সচেতন হতে হবে। কিন্তু সেই জায়গায় যদি স্বাস্থ্য সচেতন না হয়, স্বাস্থ্য সচেতন তো থাকতে হবে, সেই জায়গাটাই কি করণীয়? মানে মানুষ যাতে স্বাস্থ্য সচেতন হয়, অবশ্যই সেই জায়গায় মানুষকে সচেতন থাকতে হবে। নাগরিক সমাজ যারা আছেন, নাগরিক যে প্রতিনিধি যারা আছেন, তাদেরকেও এটা নিয়ে কথা বলতে হবে। এবং একই সঙ্গে আমি আবারও বলি যে এই জায়গায় সরকারের দায়িত্ব কিন্তু অনেক বেশি, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অনেক বেশি। শিথিল করা হয়েছে কিন্তু পুরোপুরি ছেড়ে দেওয়া হয় নাই, শিথিল করা হয়েছে কিছু শর্ত দিয়ে। সেই শর্তগুলো মানছে কিনা সেই জায়গায় অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমরা আজকে একটা রিপোর্ট করেছি, কালকে সকালবেলা যেটা মানুষ দেখবে, যে আমাদের ঢাকায় আসা যাওয়ার পথগুলোর কি অবস্থা। ঢাকায় আসা যাওয়া কিন্তু শুধুমাত্র মোস্তফা কামাল যেটা বললেন যে বাস ছাড়া কিন্তু বাকি সবকিছু চলছে, এবং থামন লেখা ব্যারিকেড আছে, কিন্তু কেউ সেই ব্যারিকেডে যে থামাবে, যানবাহনকে থামাবে, সেই মানুষটি কিন্তু সেখানে নাই। সেই জায়গাগুলোতে পদক্ষেপ নিতে হবে। শিথিল করেন, এই যে মালয়েশিয়ার অভিজ্ঞতা আমরা শুনলাম, মালয়েশিয়া শিথিল করেছে, কিন্তু সেই জায়গাটায় যেটা হচ্ছে বাধ্যতামূলক আছে, যে পদক্ষেপ যেগুলো নিয়ে আপনাকে কারখানা খুলতে হবে, দোকান খুলতে হবে, রাস্তাঘাটে চলতে হবে, কিছু পদক্ষেপ যেটা সেটা বাধ্যতামূলক। সেই জায়গায় আমরা যদি যেতে না পারি, তাহলে আমরা কিন্তু নিজেরাই যে কোনো সময় সংখ্যা হয়ে যাবে। আপনার কাছে সেটা হয়তো সংখ্যা, কিন্তু আমি যদি আক্রান্ত হই তাহলে আমার পরিবারের কাছে কিন্তু এটা। জি মুস্তাফিজ শফি, আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে যে মুস্তাফিজ শফি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পে 11টি ক্যাম্প,
টেকনাফ উফিয়ায়, সেই জায়গায় 11 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করে। দুজনের শরীরে প্রথমবারের মতো রোহিঙ্গাদের দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। কি ধরনের সতর্কতা সেখানে জরুরি বলবেন? কারণ তারা যেভাবে মানে একেবারে গাদাগাদি করে বসবাস। অবশ্যই সতর্কতা অবশ্যই জরুরি, এবং যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে অবশ্যই আইসোলেশনে নিয়ে আসতে হবে, একেবারে বাধ্যতামূলক আইসোলেশনে নিয়ে আসতে হবে। এবং যারা যদি কোনো উপসর্গ থাকে তাদেরকেও সেটা করতে হবে। আমরা জানি যে মাঝখানে নতুন করে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে কিন্তু বাধ্যতামূলক ভাবে নিয়ে যাওয়া হয়েছে হলো ভাষাঞ্চলে। তো আমি যেটা মনে করি যে এই যারা আছে রোহিঙ্গা ক্যাম্পে, সেখানেও কিন্তু অবাধ যাতায়াত আছে, রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে কিন্তু বাইরের মানুষের অবাধ যাতায়াত আছে, সেটা একেবারে স্ট্রিক্টলি যদি আমরা মেনটেন করতে না পারি, এবং এখানে আমি আবারও জোর দেবো, এখানে কিন্তু সরকারের দায় আছে। এই আক্রান্ত যদি বাড়ে সেটা কিন্তু সামলানো যাবে না। এই জায়গাটায় সামাজিক দূরত্ব বজায় রাখা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এবং মানে যেটা হলো যে যোগাযোগ বন্ধ করে দেওয়া একেবারে। আমরা কিন্তু এখনো কম জানি যে আমাদের পার্বত্য জেলাগুলোতে এখনো কিন্তু অনেক কম আছে, সেটা হলো যোগাযোগটা বন্ধ করে দেওয়ার কারণে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর সঙ্গে সামাজিক যে যোগাযোগ আছে, বাইরে যে যোগাযোগ আছে, সেটা একেবারে বন্ধ করে দিতে হবে। এর বাইরে কিন্তু আর কোনো সমাধান নাই। আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু এই প্রসঙ্গে আইসোলেশন করার শুরু থেকে আমরা যখন দেখছিলাম যে যেসব ব্রিফিং প্রতিদিন হচ্ছিল আইডিসিআর পক্ষ থেকে এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, সেখানে একটা বিষয় বলা হচ্ছিল যে এরা যে যারা উপসর্গ নিয়ে ঘুরছেন কিংবা যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে কারা গিয়েছেন তাদেরকে আইসোলেশনে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, এবং সেই তথ্যগুলো আসতো। এখন সেই জায়গাটা কেমন দেখছেন? এবং সেই জায়গাটা যদি না হয়, এই যে রোহিঙ্গা দুজন কিংবা প্রতিদিন যারা আক্রান্ত হচ্ছে তাদের সংস্পর্শে কারা গিয়েছেন বা কারা এসেছেন, তাদেরকে যদি আলাদা না করা যায়, সেটি কত বড় ঝুঁকি বলবেন? এটা ভয়াবহ রকম, যদিও সেটা আলাদা করতেই হবে। আইসোলেশন একটা বিষয়, যারা আক্রান্ত হবেন তারা আইসোলেশনে যাবেন। এর বাইরে কিন্তু কোয়ারেন্টাইন বলা হচ্ছে, দুটা টার্ম কিন্তু এখানে আছে, আইসোলেশন এবং কোয়ারেন্টাইন। যারা সংস্পর্শে আসেন তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যেতে হবে, তারা বাইরে কারোর সঙ্গে যুক্ত থাকবেন না, সংস্পর্শে আসবেন না। আর যারা আক্রান্ত তাদেরকে আইসোলেশনে নিয়ে হবে। এবং আপনি রোহিঙ্গা ক্যাম্পে দেখেন আইসোলেশন করা যাবে না, যারা আক্রান্ত হবেন তাদেরকে ওখান থেকে নিয়ে আসতে হবে, অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে, দরকার হয় ভাষান্তরে নিয়ে যেতে হবে। ভাষান্তরে কিন্তু অনেক বড় একটি অবকাঠামো গড়ে উঠেছে, মানে আমরা জানি ইতিমধ্যেই, সেই অবকাঠামো আমরা ব্যবহার করতে পারি। আমরা যে 575 জন বোধহয় যাদেরকে নিয়ে গেলাম, যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশন যদি আমাদের হাসপাতালে নিশ্চিত করতে না পারি, আমরা ওইখানে কিন্তু কোনো একটি ব্যবস্থা করতে পারি। কারণ আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এখন শেষ পর্যায়ে এসে ঠেকেছে, আমাদের কিন্তু খুব বেশি ব্যবস্থা এখনো তৈরি হয় না, এবং আমরা কিন্তু এখনো সুস্পষ্ট কোনো নীতিমালা আমরা গ্রহণ করতে পারি না। আমরা কিভাবে কোভিড-19 বা করোনা আক্রান্তদের চিকিৎসা দেবো, আমরা বেসরকারি হাসপাতালগুলোকে কিন্তু এখনো 100% যুক্ত করতে পারি নাই। সেই অবস্থায় যদি রোহিঙ্গা ক্যাম্পের সবাই যদি আমরা আবার আইসোলেশনের কথা বলি, তাহলে কিন্তু আমাদের বিকল্প ভাবতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসবো দ্রুত বড় চ্যালেঞ্জ আসলে সরকারের সামনে, এবং সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ সুরক্ষা সামগ্রী নিয়ে বাইরে যাওয়া, সতর্ক থাকা। আমরা একটু যেতে চাই আবারও জামালপুর। আমাদের সঙ্গে অ্যাডভোকেট ইউসুফ আলী আছেন, যিনি সিনিয়র সাংবাদিক, জামালপুরে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। জি, শুরুতেই জানতে চেয়েছিলাম, আসলে আমি আবারও একটু জানতে চাই যে জামালপুরে পরীক্ষার কি অবস্থা? আসলে করোনা যারা উপসর্গ নিয়ে ঘুরছেন, মানে চাইলেই পরীক্ষা করা যাচ্ছে কিনা? জি, আমাদের এটা একটা বড় সমস্যা ছিল। আমাদের আগে ময়মনসিংহে যেতে হতো, ময়মনসিংহে যেতে হতো। আমরা 5 দিন 7 দিন পরে সেই রিপোর্ট পেয়েছি। এই 5 দিন 7 দিন তো ওই আক্রান্ত ব্যক্তি রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত সে ঘুরে বেড়াতো, রোগটা ছড়িয়ে পড়তো। কিন্তু আমাদের জামালপুরের মাননীয় হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম সাহেব সহ আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় জামালপুরে একটা পিসিআর ল্যাব চালু হয়েছে 12 তারিখ থেকে, এবং গতকালও সেখানে পরীক্ষা হয়েছে, আজকেও পরীক্ষা হয়েছে, এবং আজকে 46 জনের পরীক্ষা হয়েছে, 1 জনের মাত্র পজিটিভ এসেছে, আর বাকিদের নেগেটিভ এসেছে। তো এখন আমরা মোটামুটি দ্রুত পরীক্ষা করতে পারছি, রিপোর্ট পাচ্ছি, এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে। এই কারণে আমরা মোটামুটি জামালপুর এখন আগের চেয়ে একটু ভালো অবস্থানে আছি বলে আমরা মনে করি। কারণ আগে আমাদের এই পরীক্ষার জটিলতাটাই দীর্ঘসূত্রতে আমাদের জামালপুরের এটা ছড়িয়ে পড়ার একটা বিশাল ভূমিকা পালন করেছে। আর জামালপুরে আরেকটি বিষয় আছে, সেটি হলো আমাদের ইসলামপুর এবং দেওয়ানগঞ্জের বিশাল চরাঞ্চলের হাজার হাজার লোক, লাখ লাখ লোক ঢাকাতে, নারায়ণগঞ্জে চাকরি করে, গার্মেন্টস সহ বিভিন্ন নিম্ন চাকরিগুলো করে আর কি। তো এই লোকজনগুলো এসেই মূলত জামালপুরে এই ভাইরাসটি ছড়িয়েছিল। আবার তারা ঢাকা যাওয়ার সুযোগ পেয়ে সবাই ঢাকা ফিরে গেছে। আমরা এখন সরকারের কাছে যে ইটা করব, এই লোকগুলো যাতে আবার এলাকায় না আসতে পারে। আমরা দেখেছি গণপরিবহন বন্ধের সময়ও ট্রাকে করে বিভিন্ন মালপত্তর মতো করে উপরে ছাউনি দিয়ে
তারা মানে বিভিন্ন শাকসবজির বস্তা এরকম মনে করে মানুষজনকে ঢাকায় নেওয়া হয়েছিল, ঢাকায় গিয়েছিল বিভিন্ন পরিবহনের মাধ্যমে, বিশেষ করে ট্রাকের মাধ্যমে, ছোট ছোট যানবাহনের মাধ্যমে। আমরা এবার আশা করব গভর্নমেন্ট যাতে খুবই শক্ত হয়, খুবই কঠোরভাবে এই গণপরিবহনগুলো ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে বাইরে না দিতে পারে, তাহলেই সারা বাংলাদেশ মোটামুটি অনেকটাই সুরক্ষিত থাকবে। সুরক্ষিত থাকবে এবং এখনো যথেষ্ট ভালো সুরক্ষিত আছে ঢাকার বাইরে এবং নারায়ণগঞ্জের বাইরে। জি, ধন্যবাদ। আমরা একটু মালয়েশিয়ায় যাব, তার আগে একটু বৈশ্বিক পরিস্থিতি দেখে আসতে চাই। আমাদের হাতে বেশ কিছু তথ্যপত্র আছে, প্রতিদিনের মতো একটু দর্শক আপনাদেরকে জানাতে চাই। প্রতিদিনই আসলে মানে খুবই দ্রুত গতিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর মিছিল বাড়ছে। আমরা একটু দেখে আসতে চাই। সারা পৃথিবীতে আসলে প্রায় 45 লাখ করোনা আক্রান্ত মানুষ, তার মধ্যে মারা গেছে 3,07,791 জন, এবং এরই মধ্যে সুস্থ হয়েছেন 16,88,773 জন। আমরা একটু অন্য বিভিন্ন দেশের দিকে নজর দিতে চাই। যুক্তরাষ্ট্রের অবস্থা এখনও বেশ খারাপ, যদিও আগের মতো 2,000-2,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে না। সব মিলিয়ে 85,786 জন আক্রান্ত যুক্তরাষ্ট্রে। গত 24 ঘন্টা মারা গেছে 571 জন। স্পেনে 217 জন গত 24 ঘন্টা মারা গেছে, সব মিলিয়ে আক্রান্ত 27,321। যুক্তরাজ্যের অবস্থা বেশ খারাপ, 33,614 জন আক্রান্ত, সব মিলিয়ে 428 জন গত 24 ঘন্টায় মারা গেছে যুক্তরাজ্যে। এই মোটামুটি ইতালির অবস্থা তুলনামূলক ভালো। মানে প্রথম দিকে ইতালি যেমন হটস্পট ছিল, তখন প্রতিদিনই আমরা 1,000-2,000 তারও বেশি মানুষের মৃত্যুর খবর শুনিয়েছি। আসলে এখন তুলনামূলক ভালো। সব মিলিয়ে 31,368 জন আক্রান্ত, 262 জন গত 24 ঘন্টায় মারা গেছে। এই মোটামুটি আসলে প্রতিনিয়তই মৃত্যুর মিছিল বাড়ছে, সুতরাং সতর্ক থাকার কোনো বিকল্প নেই। এবং এখন পর্যন্ত সবচেয়ে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে যে চেষ্টা হচ্ছে বটে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের এখন পর্যন্ত প্রমাণিত নির্ভরযোগ্য কোনো ওষুধ কিংবা প্রতিষেধক বের করতে পারেননি। আমরা আবার একটু যেতে চাই, আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে আছেন শাহাদাত হোসেন। জি শাহাদাত হোসেন, প্রবাসীদের বিষয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রবাসী শ্রমিকরা ওখানে যারা আছেন মালয়েশিয়াতে, তাদের দাবি দেওয়ার জায়গাটা একটু জানতে চাই আপনার কাছে। তারা আসলে কি চাই? সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা তারা চান কিংবা দূতাবাসের কি ধরনের আচরণ তারা আশা করে এখন? ধন্যবাদ। বর্তমানে যে কটি বড় সমস্যা, অন্যতম হচ্ছে যেসব প্রবাসীরা ছুটিতে যে বাংলাদেশে আছে, তাদের বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট বাংলাদেশ এবং মালয়েশিয়া থেকে কেউ স্পষ্ট করে বলে না যে আসলে তাদের বিচার কি হবে বা তারা পরবর্তী কবে আসতে পারবে। এক। আর দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়াতে আমি আগে বলছি যে যারা ইতিমধ্যে পাসপোর্টের জন্য আবেদন করেছে, তারা যেহেতু ইমিগ্রেশন তারা তাদের কাজ শুরু করে দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্য অনেকের বিচার মেয়াদ শেষ হওয়ার পর তারা পাসপোর্ট না পাওয়ার কারণে তারা ভিসাটা লাগাতে পারবে না। হয়তো এক্ষেত্রে অনেকে অবৈধ থাকবে, যদিও দূতাবাস থেকে বলা হয়েছে তারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে। তবে তারা একটি বিষয় বলছে যে এখানে বাংলাদেশ থেকে পাসপোর্ট না আসার কারণে এই সংকটটি তারা দেখছে। এটি বৈশ্বিক মহামারী। আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে এখানে বড় একটি অংশ, যেখানে জেলখানা একটি বড় একটি অংশ আছে, অবৈধ অভিবাসীরা জেলখানা আছে। তারা অনেকদিন ধরেই এই গত 2 মাস 3 মাস যখন লকডাউনের কারণে তা অনেকে সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা বাংলাদেশে তাদেরকে ফ্লাইট দেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার থেকে এবং দূতাবাস থেকে কোনো ব্যবস্থা নিতে, এইসব যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে জেলখানায় তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা। আরেকটা বিষয়, আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ, আমরা যেমন করে মিয়ানমার, পাকিস্তান, তারা তাদের দেশের যে যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে তারা বেশ কয়েকটি বিশেষ ফ্লাইটে তাদেরকে নিয়ে গেছে। আপনি জানেন মালয়েশিয়া অনেক বড় একটি শ্রমবাজার। এই ক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক যে সম্পর্কটা অনেক বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে মালয়েশিয়া বরাবরই বলা হচ্ছে যে যেসব দেশের অবৈধ শ্রমিকরা আছে তারা যাতে তাদের শ্রমিকদেরকে নিজ নিজ ভাবে নিয়ে যাওয়া হয়। এটি অন্যান্য দেশের মতো মালয়েশিয়া একই মেসেজ দিচ্ছে। তবে এই ক্ষেত্রে যারা অবৈধ যারা আছে যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, বাংলাদেশ সরকার থেকে বা দূতাবাস থেকে যদি বিশেষ কোনো ফ্লাইটে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতো, তাহলে এখানে আপনি জানেন মালয়েশিয়া জেলখানা, যারা জেলখানার ভিতরে আছে তারা অনেক কষ্টের মধ্যে আছে। এরা যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে তাদেরকে নেওয়ার একটি দাবি উঠছে। আর আরেকটি হচ্ছে যে যারা ইতিমধ্যে যারা আপনি জানেন বৈশ্বিক মহামারীর কারণে অনেকের চাকরি থাকবে না, এটা স্বাভাবিক সারা বিশ্বের মতো মালয়েশিয়াতেও। মানে যারা অবৈধ অভিবাসী এবং যাদের জেল খাটার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে নিয়ে আসার একটা দাবি আছে।
অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি থাকুন, আমরা আবার আসবো নিশ্চয়ই। আমরা আবার যেতে চাই মোস্তফা কামালের কাছে, আমাদের সঙ্গে তিনি আছেন, ভারপ্রাপ্ত সম্পাদক কালের কণ্ঠ। মোস্তফা কামাল, সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সিদ্ধান্ত শুরু থেকে এসেছে এবং সরকার শিথিল করেছে জীবন জীবিকার ভারসাম্য রক্ষায়, কারণ 16 কোটি মানুষের দেশ এবং আমাদের অর্থনীতির ভিত্তি কৃষি ধরা হচ্ছে। সামনের দিনে কী ধরনের পদক্ষেপ দরকারি যে জীবিকার জায়গাটা এবং কর্মসংস্থান ত্বরান্বিত করার জায়গাটাই? আর একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা প্রশাসনের যারা নিয়ম মানানোর কাজ করেছেন সাধারণ মানুষের, এখন তাদের ভূমিকা কেমন হওয়া উচিত, কারণ মানুষ খুব বেশি নিয়ম মানছে না। মোস্তফা কামাল। ধন্যবাদ। অবশ্যই এই যে কৃষি, আজকে আমাদের একটা রিপোর্ট আছে যে কৃষিতে বাংলাদেশের তৃতীয় অবস্থান সারা বিশ্বের মধ্যে উঠে এসছে কৃষিতে, এবং কৃষিতেই সরকার শেষ রক্ষা করবে কিন্তু কৃষি, এবং সেটাতেই সরকারের জোর দিতে হবে, কৃষির দিকে নজর দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী যেই উদ্যোগটা নিয়েছেন যে 50,000 পরিবারকে সহায়তা দেওয়া, এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। শুরুতে আমরা দেখেছি যে এটা ঠিক মতো কাজ করেনি। এই ধরনের প্রোগ্রাম যে আমরা দেখেছি চালচোরদের অসংখ্য, মানে যারা জনপ্রতিনিধি, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে খুবই চমৎকার কাজ করেছে। এখন যাতে তাদের কাছে পৌঁছায়, যারা আসলে তালিকায় আমরা দেখি ধনীরাও ঢুকে গেছে, সেই রিপোর্টও আজকে আমাদের প্রকাশ করতে হলো যে ধনীরা এই তালিকায় ঢুকে গেছে। সেটা কি করে ঢুকতো, তাদেরকেও বিচারের আওতায় আনা, যাতে মানুষের কাছে পৌঁছে। ঢাকা শহরে অনেক মানুষ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা আসলে বলতে পারে না, তারাও কিন্তু গভীর সংকটে আছে। অনেকে চাকরি হারিয়েছে, অনেকে বেতন ঠিক মতো পায়নি। এরকম অবস্থায় মানুষ কিন্তু খুবই সংকটে আছে, তাদের কাছে খাবারটা পৌঁছাইতে হবে। এখন আপনি ঘরে থাকতে বলবেন, কিন্তু তার ঘরে খাবার নাই, সে কি করবে? তার কাছে তো করোনা, খাবারের ক্ষুধার কষ্টের চেয়ে করোনার কষ্ট তার কাছে বেশি না। সেই জায়গাটায় আসলে প্রশাসন খুবই, যেমন পুলিশ প্রশাসন খুবই চেষ্টা করেছে, খুবই আন্তরিকভাবে চেষ্টা করেছে, আর্মি মাঠে ময়দানে নেমে তারা চেষ্টা করেছে, প্রশাসন, ইউএনও, ডিসি তারা কাজ করছে, কিন্তু মানুষকে তো মানে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, পাশাপাশি তার ঘরে যাতে খাবারটা পৌঁছে। আসলে সামনের জীবনে শৃঙ্খলা আনার আসলে কোনো বিকল্প নেই, শৃঙ্খলিত জীবনের সামনে হয়তো সবাইকে, এবং পাশাপাশি হলো সরকারকে, প্রশাসনকে এবং জনপ্রতিনিধি তারা যাতে চুরি না করে মানুষের কাছে, যারা দরিদ্র, যারা আসলেই নিডি এবং যার ঘরে খাবার নাই, তাকে তার ঘরে খাবারটা পৌঁছাইতে হবে। আমরা হচ্ছে তো খাবারের কষ্ট তো তার কাছে অনেক বড়। জি, সেই সত্যিকার কষ্টে যারা আছে তাদেরকে খুঁজে বের করাই একটা বড় চ্যালেঞ্জ, এবং তারাই যাতে প্রধানমন্ত্রীর সহায়তা পান, সরকারের সহায়তা পান, সেটি পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি তালিকা না ঢুকতে পারে। জি, আমরা আশা করি সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আবার একটু যেতে চাই, আমাদের সঙ্গে মোস্তাফিজ শফি আছেন। জি মোস্তাফিজ শফি, আমরা শুরু থেকেই যেমনটা যে প্রশ্নটি আসলে করেছিলাম মোস্তফা কামালের কাছে, এখন একটু শিথিল অবস্থা এবং দোকানপাট খোলেনি সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট আপনি চাইলেই আসলে খুলতে পারবেন, এবং অনেক মানুষ শপিং মলে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, সেই জায়গায় একরকম মানে আগের মতো অবস্থা। 2 নম্বর হচ্ছে যে ঈদ জামাতে নামাজ আদায় হবে, সেই জায়গায় বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, মসজিদে অতিরিক্ত আপনার জামাত করে নামাজ আদায় করা, যেসব বিধিনিষেধ আছে সেগুলো মানানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে প্রশাসনের কি ধরনের ভূমিকা এখন দরকার? মোস্তাফিজ শফি। জি, অবশ্যই দরকার, কঠোর ভূমিকাই দরকার, কারণ আমরা বিধিনিষেধ দেবো, বিধিনিষেধ না মানি তাহলে তো আমি ঝুঁকির মধ্যে পড়বো। কিন্তু আমাদের সাধারণ মানুষরা, তাদেরকেও কিন্তু ভাবতে হবে। এখন সবকিছু গ্রামের একটি মসজিদে ঈদের জামাত কিরকম হবে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই জায়গায় আমাদের নিজেদের ভাবতে হবে, নিজেদের গ্রামের যারা সামাজিক সোশ্যাল মুরব্বী যারা আছেন, মোড়ল যারা আছেন, তাদেরকে ভাবতে হবে, এবং আমাদের আসলে ভাবতে হবে যে আমাদের জীবনটা আগে নাকি না আমার ঈদ বা ঈদ জামাত আগে। সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আপনি জানেন যে ঈদের সময় সৌদি আরব, আমাদের ইসলামের সবচেয়ে বড় যে জায়গাটি সৌদি আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ, সেখানে কিন্তু কারফিউ আছে। আমরা জানি যে ঈদের দিনও কারফিউ থাকবে, সেই জায়গায় আমরা খুলে দিয়েছি, কিন্তু আমি যেটা মনে করি যে সাধারণ মানুষ এটা মানতে হবে। এবং আপনি দেখেন যে কিন্তু সব দোকানপাট খোলেনি, সরকারের বিধিনিষেধ শিথিল করে দেওয়ার পরেও সব দোকানপাট খুলেনি। এখানে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বিভিন্ন সংশ্লিষ্ট দোকান মালিক সমিতিরা। আমি বলবো যে আমাদের আইকনিক যে মার্কেট গুলো আছে, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এবং আরো অনেকগুলা নিউ মার্কেট, সেগুলো কিন্তু খুলেনি। আমাদের এই জায়গায় এরকম সামাজিক উদ্যোগগুলো নিতে হবে, আর একই সঙ্গে সরকার যে বিধিনিষেধ গুলো দিয়েছেন শিথিলতার সুযোগে, সেই বিধিনিষেধ গুলো যারা মানছেন না তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে 2-1টি জায়গায় বিধিনিষেধ
আবার কিন্তু আরোপ করা হয়েছে, এই যে শিথিলতা তুলে নেওয়া হয়েছে কয়েকটি জেলায়, আমি নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আজকেই একটা বা দুটা জেলায় আবার নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, না দোকানপাট খুলতে পারবেন না, আপনারা যে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো মানেননি। তো আমি বলবো যে আসলে সরকারকে যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো যদি না মানে, তাহলে আবার কিন্তু লকডাউনের মতো পরিস্থিতি যেতে হবে, না গেলে কিন্তু আমাদের জীবন আসলে রক্ষা হবে না, আমরা তখন সবাই সংখ্যা হয়ে যাব, এবং এক একটি সংখ্যা কিন্তু এক একটি পরিবারের জন্য অনেক বড় রকম ভয়াবহ রকম বিপর্যয়, সেটা আমাদের মাথায় নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমাদের সঙ্গে জামালপুরে আবার একটু যেতে চাই। জামালপুর অ্যাডভোকেট ইউসুফ আলী, আমি একটু জানতে চাই যে মানে যে বিষয়টি যারা আক্রান্ত হচ্ছেন এবং যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন জামালপুরে, এই দুই ব্যক্তিদের অবস্থা একটু জানতে চাই। মানে কোয়ারেন্টাইনে মানে রাখার বিষয়টি, কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি কতটা মানা হচ্ছে? জামালপুরে করোনায় আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে সঙ্গে সঙ্গেই সরকারি যে আইসোলেশন আছে, জি, প্রাতিষ্ঠানিক আইসোলেশন, সেখানে নিয়ে আসা হচ্ছে। অবশ্যই যারা প্রশাসনিক লোকজন, মানে আমাদের জামালপুরের আক্রান্তদের মধ্যে 47 জনই ছিলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সহ, এবং কিছু পুলিশের লোকও ছিলেন। তারা অনেকেই আক্রান্ত যারা সংস্পর্শে এসেছিলেন তারা স্ব বাড়িতে থেকেছেন, এবং সেখানে এলাকার মানুষের সহযোগিতায়, এলাকার মানুষের সচেতনতার কারণে কোয়ারেন্টাইনের সিস্টেমটা খুব ভালো ছিল, এবং মানুষ তাদেরকে বাধ্য করেছে কোয়ারেন্টাইনে থাকতে। এই দিকটা খুব ভালো ছিল আর কি। জি, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই আসলে। অ্যাডভোকেট ইউসুফ আলী, মোস্তফা কামাল, মোস্তাফিজ শফি মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন, শাহাদাত হোসেন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে সাধারণ মানুষের হাতেই, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হাতেই আসলে বড় ভূমিকা, কারণ সাধারণ মানুষকেই আসলে সবচেয়ে সচেতন থাকতে হবে, কারণ জীবনটা যার যাবে তার পরিবারই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। একের সঙ্গে যারা ফেসবুক, ইউটিউবে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা টেলিভিশন পর্দায় নিউজরুম সংলাপের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে একেবারে শেষ কথা বলতে চাই, নিজে সতর্ক থাকবেন অবশ্যই, কারণ আপনার সতর্ক থাকার উপরই আসলে আপনার পরিবারের সুরক্ষা নির্ভর করছে, একই সঙ্গে বাংলাদেশের নিরাপদ থাকার বিষয়টি নির্ভর করছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।